চার্জিং ইরোড এই মোবাইল ফোনটিতে। তো এই ধরনের চার্জিং ইরোড আমরা কিভাবে ঠিক করব সেটা আমি দেখাবো আপনাদেরকে। এর আগেও আমি কয়েকটা ভিডিও করেছিলাম। তো আজও আমি লাইভ দেখাচ্ছি এই ভিডিওটার মধ্যে। কিভাবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করব এবং কোথায় থেকে এই চার্জিং ইরোড প্রবলেমগুলো হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, এবং প্রত্যেকটা সেটের জন্য কার্যকর একই হবে। যে দেখুন আমি চার্জিংটা খুলে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই মোবাইল ফোনের যে ব্যাকসেলটা আছে এটাকে খুলে নিতে হবে। তো আমি সিমের যে ট্রেটা আছে ড্রয়ারটা এটাকে বের করে নিচ্ছি। বের করে সিমগুলোকে নেব, বের করে নেব। বের করার পরে এই যে দেখুন ব্যাকসেলটার মধ্যে আমি একটু থিনার দিয়ে নিচ্ছি। দিয়ে আমি খুলবো। এটা হিট দিয়েও খোলা যায়। যার যেভাবে পারে সেভাবেই খোলে। তো আমি হিট দিয়েও খুলি, আমি থিনার দিয়েও খুলি। যে দেখুন ২ ভাগেই খোলা যায় এটা। তো আমি এটা খুলতেছি এইভাবে। প্রত্যেকটা যে সাইড আছে এই সাইডটার মধ্যে একটু আটা থাকে। এই আটাগুলোর মধ্যে একটু থিনার দিলে হবে কি গলে যাবে। আর গললে খুব সহজেই ব্যাকসেলটা খোলা যাবে। তবে এই ব্যাকসেল খোলার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট থাকে, ডিসপ্লে রিবন থাকে, ইউএসবি লাইন থাকে, অনেক সময় ছিঁড়ে যায়। এজন্য দেখে শুনে খুলতে হবে। তো আমি ব্যাকসেলটা খুলে নিলাম। নেওয়ার পরে যে স্ক্রুপগুলো আছে এগুলো স্ক্রুপগুলো খুলে নিতে হবে। অন্য সেটের চাইতে এই সেটটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ স্ক্রুপ ব্যবহার করছি বেশি। এই যে দেখুন অনেকগুলো স্ক্রুপ। তো প্রত্যেকটা স্ক্রুপে আমি খুলে নিচ্ছি। আমি স্ক্রুপগুলো খুলে নিলাম। নেওয়ার পরে এর ওপরের থেকে যে হাউজিংটা আছে এটাকেও খুলে নিতে হবে। তো আমি খুলে নিচ্ছি। আস্তে আস্তে খুলতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করতে গেলে দেখবেন উপকারের চাইতে অপকারই হবে। এই যে দেখুন আমি এটাকে খুলে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন এখানে কাজটা, এখানে যে ব্যাটারি কানেক্টর আছে এই ব্যাটারিটা কানেক্টরের মধ্যেই কাজটা কিন্তু হয়ে থাকে, প্রবলেমগুলো হয়ে থাকে। তো এখানে যেহেতু টেপ মারা আছে তো এই টেপটা আমি একটু খুলে দেবো। খুলে দেখব যে প্রবলেমটা কোথায় থেকে। কারণ এই জায়গাটা লুজ কালেকশনের ক্ষেত্রেও হবে। যদি আমরা ফোনগুলো জোরে থই নিচের মধ্যে একটু ঠেকনা খায়, সেক্ষেত্রে ব্যাটারিগুলো ডিসকানেক্ট হয়ে যায়। যাওয়ার কারণে কিন্তু এই চার্জিং ইররটা আসে। তো তারপরে ব্যাটারির যে কানেক্টরের ভিতরের লাইনগুলো আছে এখান থেকেও প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমি সর্বপ্রথমে এই লাইনটি কি করব, একটু সোল্ডারিং করে দেবো। একটু থিনার হালকা দিয়ে আমি সোল্ডারিং করে দেখব যে কাজটা হয় কিনা। তারপরেও যদি না হয় পরবর্তী স্টেপে আমি কাজগুলো করব। তো প্রথম স্টেপ এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম স্টেপ। ব্যাটারি কানেক্টরটা একটু মুছিয়ে নিতে হবে। থিনার দিয়ে ভালোভাবে মুছিয়ে আবারও কানেক্টরটা লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে এই কানেক্টরটা এখানে বসিয়ে দেবো। আমি এখানে বসিয়ে দিচ্ছি। কারণ এই জায়গাটার থেকে প্রবলেমগুলো হয়ে থাকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা বসিয়ে দিলাম। এখন আমি এই অবস্থায় চার্জার ঢুকিয়ে দেখব যে চার্জ ওঠে কিনা, মানে আবারও ওই চার্জিং ইরোডটা চলে গেছে কিনা এটা আমি চেক করব। কারণ এরপরেও যদি ইরোড দেখায় তাহলে পরবর্তী স্টেপে আমি যাব। এটা ফার্স্ট স্টেপ বা প্রথম স্টেপ আমি দেখাচ্ছি। এখানে লক্ষ্য করব, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখব যে ডিসপ্লের মধ্যে কী লেখা আসে বা চার্জিং লগো আসে কিনা। এই যে দেখুন চলে আসছে, চার্জিং লগোটা চলে আসছে, অর্থাৎ পার্সেন্ট উঠতেছে, তার মানে কাজ হচ্ছে। চার্জিং ইরোডটা চলে গেছে, তার মানে এখান থেকে প্রবলেমটা ছিল সম্ভবত লুজ কালেকশন বা ডিসকানেক্ট ছিল, এই কারণে চার্জিং ইরোডটা ছিল। তো কাজটা হয়ে গেছে। আমি যতগুলো সেটের কাজ করছি তার মধ্যে এখান থেকে প্রবলেমগুলো বেশি পাইছি। এজন্য আমি আপনাদেরকে বললাম। তো এখানে একটু টেপ ব্যবহার করলাম যাতে যেন এই কানেক্টরটা নড়ে না যায় সেক্ষেত্রে। এরপরে যে ফিঙ্গারপ্রিন্ট লাইনটা আছে এটাকেও বসিয়ে দিলাম। এরপরে আমি হাউজিংটা বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে, ভলিউমটাও বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে স্ক্রুপগুলো আবার লাগাইতে হবে। প্রত্যেকটা স্ক্রুপ লাগাইতে হবে। যে স্ক্রুপগুলো আমি খুলছিলাম সেই স্ক্রুপগুলো লাগিয়ে নিতে হবে। তো আমি লাগিয়ে নিচ্ছি স্ক্রুপগুলা। তো এই ধরনের কাজগুলো কমপ্লিট যে সেটগুলো থাকে বা এই ব্যাটারি ফিক্সড ব্যাটারি যেগুলো ভেতরে থাকে, এই ব্যাটারিগুলোর মধ্যে যদি প্রবলেম হয় তাহলে ব্যাটারি কানেক্টরের মধ্যে যে লাইনগুলো থাকে, অনেক সময় ৩ টা লাইন থাকে, ৬ টা লাইন থাকে, ৪ টা লাইন থাকে। এই লাইনগুলো যখন ডিসকানেক্ট হয়ে যায় বা সিগনাল ঠিকঠাকভাবে দিতে পারে না সিপিইউর মধ্যে, তখনই কিন্তু চার্জিং এররটা আসে। অর্থাৎ ব্যাটারির লাইনটা যখন পায় না তখনই। আমি ব্যাকসেলটা লাগিয়ে নিলাম, এখানে কাজটা হয়ে গেছে। তো এরপরে আবারও আমি চেক করব, দেখব চার্জ উঠে কিনা। এই যে দেখুন চার্জ উঠতেছে, তার মানে কাজটা হয়ে গেছে। আমরা দ্বিতীয় ভাগে আমরা টেস্ট করলাম, এটা চেক করলাম। এই যে দেখুন 2% থেকে 3% চার্জ উঠছে, তার মানে কাজটা হচ্ছে।
তো এখন আমি এটা কি করব, রাবার দিয়ে কিছুক্ষণের জন্য বেঁধে রাখবো। কারণ যেহেতু ব্যাকসেলটা খুলছিলাম, আটা মারছি, আটাটা যাতে যেন ভালোভাবে ধরে এর জন্য কিছুক্ষণের জন্য আমি এখানে রাবার দিয়ে বেঁধে রাখবো। এই যে দেখুন চার্জ উঠতেছে, তার মানে অনেকক্ষণ, মানে কয়েক সেকেন্ড আমি দেখলাম চেক করে যে না, চার্জিং এররটা আর আসতেছে না, তার মানে ঠিক হয়ে গেছে। এখন আমি রাবার লাগিয়ে রাখবো, এখানে আমি রাবার লাগিয়ে রাখবো। ঘন্টাখানিক রাখলেই ভালো হয়, মানে যত বেশি রাখবেন তত ফিনিশ হবে, মানে ফিনিশিংটা ভালো হবে তত। যে দেখুন আবারও আমি চার্জারটা খুলে লাগালাম। এখন আমি দেখব আবারও প্রবলেম দেখায় কিনা বা সলভ হলো কিনা, আবারও চেক করব, মানে বারবার আমি চেক করতেছি যাতে যেন প্রবলেমটা নেক্সটে না থাকে। যে দেখুন চেক করতেছি, উঠতেছে, চার্জ উঠতেছে, তার মানে প্রবলেমটা একদম সলভ